সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে এশিয়ান দেশ সংবাদ। সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। ধামরাইয়ের সুতিপাড়ায় কালামপুর আদর্শ গ্রামে দেশীয় বিষাক্ত মদ পানে দুজনের মৃত্যু হয়েছে। গত রাতে উপজেলার কাশেম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার বিনোদপুরের বিপ্লব কুজুর এবং গড়ারহাটের সুধীর কুজুর। স্থানীয়রা জানান, কাশেমের বাড়ির ভাড়াটিয়ারা মদ খেয়ে রাতে ঘুমাতে যায়, পরে সকালে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। পরে বাড়ির মালিক কাশেম তার জামাতা হৃদয় হোসেনকে ডেকে মরদেহগুলো দূরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পিকআপ ভ্যানে উঠালে স্থানীয়রা তাদের আটক করে। খবর পেয়ে ধামরাই থানার উপপুলিশ পরিদর্শক ইব্রাহিম পাটোয়ারি মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। চাঁদপুরের চন্দ্রা চৌরাস্তা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার রাতে চাঁদপুর সদর উপজেলার চন্দ্রা ইউনিয়নের বেরিবাদ এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত অবস্থায় দুই শিক্ষার্থীকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চাঁদপুরে এক সৌদি প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সদর উপজেলার চন্দ্র ইউনিয়নের মদনা গ্রামের ব্যাপারী বাড়ি থেকে দুপুরে ২২ বছর বয়সী আসমা আক্তার উর্মির মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, উর্মির মরদেহ মিলেছে তার বড় ভাসুর রনি ব্যাপারীর ঘর থেকে। শ্বশুরবাড়ির লোকজন দাবি করেন, উর্মি ঘরের দরজা আটকে ওনা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। খাগড়াছড়ির সদর হাসপাতালে গাইনি বিভাগের চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। খাগড়াছড়ি জেলার প্রশাসনের কর্মচারী মোহাম্মদ আব্বাস অভিযোগ করেন, খাগড়াছড়ি সদর হাসপাতালে তার স্ত্রী ফারিয়া সুলতানাকে ভর্তি করেন। এরপর কিছু পরীক্ষা নিরীক্ষা করে দুপুর ১টার দিকে তার স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এ সময় একটি সাদা কাগজে তার স্বাক্ষর নেন ডাক্তার নাহিদা আক্তার। অস্ত্রোপচারে তার একটি ছেলে সন্তান হয়, কিন্তু তার স্ত্রী ফারিয়া সুলতানা মারা গেছেন বলে জানান চিকিৎসক। নিহত ফারিয়ার স্বামী আরও অভিযোগ করেন, জুনিয়র ডাক্তার দিয়ে অপারেশন করানোর তার স্ত্রীর মৃত্যু হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মোহাম্মদ মনসুর বৈদ্য নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে পৌরসভার উত্তর রাঙামাটিয়া আদর্শ গ্রামে ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বড় ভাই আবুল কালাম জানান, গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকতেন মনসুর। সকালে ঘরের ভেতরেই মনসুরের মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ বলেন, কে বা কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। কুমিল্লার মুরাদনগরের বাবুটিপাড়া ইউনিয়নের বৈশখালী গ্রামে সন্ত্রাসী হামলায় অন্তত ৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী আবুল হাশেম ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মুরাদনগর থানায় মামলা করেন। জানা যায়, পূর্বশত্রুতার জেরে আলী আহমদ মাহি, আল আমিন, সাইফুল, খায়রুল, রুবেল সহ তার সহযোগীরা আবুল হাশেমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধর করেন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগ নেতা সাদ্দামের নেতৃত্বে মাছের ঘের নিয়ে বিরোধের জেরে ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি ও বাড়িঘরে হামলা এবং কুপিয়ে ৫ জনকে জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকায় এই মানববন্ধন করেন তারা। এ সময় ভুক্তভোগীরা বলেন, বড়ালু পাড়া গাঁওয়ে আব্দুল হাই, মোজার হোসেন আলী ও আলী আকবর গং যৌথভাবে মাছ চাষ করে আসছিলেন। এই ঘের নিয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, আলামিন, আবু তালেব, আবু সিদ্দিক ওরফে লেকু, রূপচান ওরফে পেশা, মনির হোসেন ও রাসেলদের সাথে বিরোধ চলে আসছিল। এর জেরে গত ৫ আগস্ট সন্ধ্যায় বড়ালু বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সাদ্দাম হোসেন গং হামলা করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে অটোমিশুক চালক সৈকত হত্যার অন্যতম আসামি তুহিন মজুমদারকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া তুহিন মজুমদার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের বাবুল মজুমদারের ছেলে। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, ভিকটিম তাফরুল ইসলাম সৈকত অটোমিশুক চালকের উদ্দেশ্যে গত 2 জুলাই বিকেল 5টায় বাড়ি থেকে বের হয়। রাত 11টার পরও সৈকত বাড়িতে না ফেরায় তার পরিবার বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। পরবর্তীতে চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের বাহিরপাড়া এলাকায় নাঙ্গলিয়া খালপাড়ে সৈকতের লাশ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম শেলুকে ছাত্র আন্দোলন হামলার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তবে এই গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন মামলার বাদী ও সাক্ষীরা। থানায় উপস্থিত হয়ে মামলার বাদী মোহাম্মদ তারেক মিয়া ও সাক্ষী আফজাল হোসেন জানান, চেয়ারম্যান শেলু এই ঘটনায় জড়িত নন। তারপরও তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে চেয়ারম্যান শেলুর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ করেন স্থানীয়রা। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে 3,60,40,890 টাকা মূল্যের 2 কেজি 449 গ্রাম ওজনের 21টি স্বর্ণের বারসহ এক চোরা কারবারিকে আটক করেছে বিজিবি জানায়, সীমান্ত পিলার নম্বর 75/3S থেকে আনুমানিক 800 গজ বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা পৌর এলাকায় ঈশ্বরচন্দ্রপুর রাস্তার ওপর অ্যাম্বুশ করে বিজিবির একটি দল বেলা 12:20 একটি মোটরসাইকেল 2 জন সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দিলে আরোহীদের একজন মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। অন্যদিকে নেমে পাশের একটি ছোট পুকুরে ঝাঁপ দেয়। পরবর্তী টহলদার পানিতে নেমে জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে আবদিন মিয়াকে আটক করে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজারে একটি গোডাউনে অভিযান চালিয়ে 533 বস্তা সরকারি ওএমএস চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে উপজেলার খাদ্য নিয়ন্ত্রক খালিদা আক্তার বানু জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গোলাপগঞ্জ বাজারে মোমো ট্রেডার্সে গিয়ে দেখা যায় সেখানে সরকারি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত 533 বস্তা চাল প্যাকেজিং করা হচ্ছে। পরে সহকারী কমিশনার দীপঙ্কর বর্মন ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। জানা গেছে, আনসার বাহিনীর নামে ডিওকাটা নিলয় ট্রেডার্স টাঙ্গাইল থেকে এসব চাল মোমো ট্রেডার্স বীরগঞ্জে নিয়ে আসেন। শহীদ সাদের মা বাবা দেশের জন্য সন্তান উৎসর্গ করেছেন। আমরা তাদের সান্ত্বনা দিতে নয়, শ্রদ্ধা জানাতে এসেছি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা। দুপুরে সাটুরিয়ার শহীদ আফিকুল ইসলাম সাদের কবর জিয়ারতের সময় এইসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে। শহীদ পরিবারের দায়িত্ব আমাদের নিতে হবে। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা 5 আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান প্রচারণা চালাচ্ছেন। মিটিং মিছিল নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আশিকুর রহমান রাসেল। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসলে আপনাদের প্রস্তুতি কেমন? আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ ওকে। আপনি অবগত আছেন, আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয় যখন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের সাথে কথা বলে এসেছেন যে ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ জাতীয় সংসদ নির্বাচন হবে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে জুলাই ঘোষণাপত্রতে সংসদ ভবন এরিয়ায় উনি ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনারও প্রস্তুতি নিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা বুড়িচং, ব্রাহ্মণপাড়া, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বিগত সময়ে শক্তিশালী ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম। আমরা আন্দোলন সংগ্রামে প্রমাণ করেছি বাংলাদেশে যদি 4-5টা আসনের মধ্যে আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি হয়ে থাকে আমাদের আসন হয়েছে। আমাদের কর্মীরা নির্বাচনের জন্য প্রস্তুত। এই দেশের সাধারণ মানুষ, জনগণ, খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সকল চাকরিজীবী, পেশাজীবী সকলেই চাচ্ছে নির্বাচন। একজন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক পদ্ধতি চালু হোক,
অনেক রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই সকল স্বাধীন যারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছি। বিগত 17 বছর আমরা কর্মীরা নির্যাতনের শিকার। আমাদের কর্মীরা চাচ্ছে একজন গণতান্ত্রিক সরকার আমাদের দেশে প্রতিষ্ঠিত হোক। আমি বিশেষ করে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া কুমিল্লা 5 নির্বাচনী এলাকায় বলতে পারি আমাদের সকল জনগণের আশা ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু, সুন্দর এবং মানুষের মনের আশা পূরণ করার মতো একটা নির্বাচন হবে। দর্শক, আমরা শুনেছিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা 5 আসন অর্থাৎ বুড়িচং, ব্রাহ্মণপাড়া যে রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো রেজাল্ট করবে বলে তারা এমনটাই জানিয়েছেন। পিআর পদ্ধতি ছাড়া কোনো জাতীয় সরকার গঠন হতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন পাবনা পূর্ব জেলা শাখা আয়োজিত এক জনসভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বাংলায় আবার কোনো ফ্যাসিবাদ স্বৈরাচারের জন্ম হলে তাদের পরিণতিও হাসিনার মতো হবে। পাবনা পূর্ব জেলার সভাপতি মাওলানা সুলাইমান জাহাঙ্গীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ নুরনবী সহ আরো অনেকে। স্পষ্ট ভাষায় বলি, ফ্যাসিবাদী হাসিনাকে আমরা তাড়িয়ে বিদায় করেছি। বাংলাদেশে কেউ যদি নব্য ফ্যাসিবাদের চরিত্র ধারণ করে তাদেরকে পিটিয়ে বিদায় করব। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, পিআর সিস্টেম নির্বাচন পদ্ধতি ছাড়া জাতীয় সরকার হয় না, আর এই পদ্ধতি ছাড়া ফ্যাসিস্ট দূর হয় না, এককভাবে ক্ষমতায় যাওয়ার প্রবণতা বন্ধ হয় না, এবং প্রতিটা ভোটারের অধিকার রক্ষা হয় না। কুড়িগ্রামের নাগেশ্বরীর রায়গঞ্জে 10ম শ্রেণীর ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। নাগেশ্বরী প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ধর্ষণের শিকার কিশোরীর চাচা আবু তালেব ব্যাপারী। তিনি বলেন, ওই কিশোরীকে মেলায় ডেকে চেতনানাশক খাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে রাব্বি মিয়া, জুলহাস মিয়া, শাফিয়ার রহমান ও ওয়ার্ড সদস্য মোতালেব মিয়া। এই ঘটনায় মামলা করা হলেও পুলিশের কোনো তৎপরতা নেই। তাই সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান স্বজনরা। নরসিংদীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। আজ নরসিংদীর রায়পুরা উপজেলার সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম ও জসিমউদ্দিন। তারা দাবি করেন, বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা সংবাদ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ মিথ্যা সংবাদ প্রচার করিয়েছেন বলেও দাবি করেন তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সকালে থানা কম্পাউন্ডে আয়োজিত সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইশরাত জাহান। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। এ সময় রূপগঞ্জের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। কুমিল্লার হোমনায় হোমনা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সাবেক মন্ত্রী প্রয়াত এম কে আনোয়ারের বাসভবনে এই সম্মেলন হয়। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন আনন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াহিদুজ্জামান মোল্লার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কুমিল্লা বিভাগীয় টিম প্রধান DZM হাসান বিন শরীফ সোহাগ। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণে ভোলার চরফ্যাশনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ফ্যাশন স্কয়ারে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে চরফ্যাশন শহরে উপজেলা বিএনপির আয়োজনে একটি বিজয় র্যালি হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। পরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আলম বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে সরকার গঠন করে দেশের গণতন্ত্র ও নির্বাচনকে হত্যা করেছে। এ সময় তিনি পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে বঞ্চিত হবে বলেও জানান।
গণমাধ্যমের সংবাদ প্রচারের পরে অবশেষে কুমিল্লা ইপিজেডের মেডিকেল সেন্টারের অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। ইপিজেড পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব ও মেডিকেল সেন্টারের চিকিৎসক ডাক্তার রাদিয়া আফরিনের জনবল নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে এই তদন্ত করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর চোখের চিকিৎসায় ব্র্যাক বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প করেছে। আজ ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিসিক ৩ নং গেটে ৫তলা মোড়ের ব্র্যাক সিএসপি অফিসে বিনামূল্যে চক্ষু সেবা চিকিৎসা দেয়া হয়। সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ মুজাম, ডিভিশনাল কোঅর্ডিনেটর শিরিন আক্তার, ব্র্যাকের জেলা সমন্বয়ক সুমন চৌধুরী, মোহাম্মদ মাজহারুল আনোয়ার সহ অনেকে সময় উপস্থিত ছিলেন। 2024-এর 5ই আগস্ট স্বৈরাচার সরকার পতনের আন্দোলনের সময় ঢাকার ধামরাই থানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুন নিয়ন্ত্রণে সাহসী ভূমিকা রাখেন সাংবাদিক নাঈম ইসলাম সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। ওই দিনের আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে আশপাশের আবাসিক এলাকায় তা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ফায়ার সার্ভিস সদস্যরা হামলার আতঙ্কে থানায় যেতে দ্বিধা করছিলেন। ঠিক তখনই সাহসী ভূমিকা রাখেন স্থানীয় সাংবাদিক নাঈম ইসলাম। তিনি ফায়ার সার্ভিসের সদস্যদের ওপরে কোনো হামলা হবে না বলে আশ্বস্ত করলে ফায়ার সার্ভিসের সদস্যরা থানায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন দেওয়ার আগে থানা থেকে লুট হয় অস্ত্র, তা উদ্ধারেও ভূমিকা রাখেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। ছিলেন স্টেশন অফিসার, তাকে বুঝিয়ে পরে নিয়ে আসলো। আগুন লাগছে, থানার আশেপাশে আগুন ছড়ায় যাচ্ছে। তারপর আপনার সাংবাদিক নাঈম ভাই আসলো, তখন তারা আসলো, তাদের সহযোগিতা নিয়ে সেখানে গেলাম। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।